কি সম্পর্কে? প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে জানা যায়। কোনটার মাধ্যমে? উদ্ধৃত পত্রের মাধ্যমে। তারপর কি আছে? আয় বিবরণী, তাই না? আয় বিবরণীর মাধ্যমে আমরা কি জানি? প্রতিষ্ঠানের নিট লাভ বা উপার্জন ক্ষমতা সম্পর্কে জানতে পারি। লেখেন, নিট লাভের মাধ্যমে আয় বিবরণীর মাধ্যমে কি জানতে পারি? নিট লাভ এবং মুনাফা উপার্জন ক্ষমতা। নিট লাভ এবং মুনাফা উপার্জন ক্ষমতা জানতে পারি কিসের মাধ্যমে? আয় বিবরণের মাধ্যমে। ওকে, দেখা শেষ। তারপরটা কি আছে? সংরক্ষিত আয় বিবরণের মাধ্যমে কি জানি আমরা? প্রতিষ্ঠান কতটুকু টাকা সংরক্ষণ করবে, কতটুকু টাকা লভ্যাংশ হিসেবে বন্টন করবে, তাই তো? কত টাকা সংরক্ষণ করবে এবং কত টাকা লভ্যাংশ হিসেবে বন্টন করবে। আমরা যে শেয়ার ক্রয় বিক্রয় করি, একটা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করতে গেলে এই সংরক্ষিত বিবরণী ফলো করতে হয়, কারণ সংরক্ষিত বিবরণীতে প্রকাশ করা হয় যে কোম্পানি কত টাকা লভ্যাংশ হারে বা লভ্যাংশ আকারে বন্টন করছে। যেই কোম্পানি লভ্যাংশ বেশি বন্টন করবে, আমরা শেয়ার ক্রেতা হলে সেই কোম্পানির শেয়ারই ক্রয় করব, তাই তো? শেয়ার ক্রয় করব কিনা এই সিদ্ধান্ত অনেকটা সংরক্ষিত আয় বিবরণীর মাধ্যমে আমরা পেয়ে যাই। যদি বেশি লভ্যাংশ প্রদান করে বা ভালো লভ্যাংশ প্রদান করে থাকে, তাহলে আমরা সেই কোম্পানির শেয়ার ক্রয় করব। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তারপরটা কি আছে? নগদ প্রবাহ বিবরণের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠানে কি পরিমাণ টাকা আসতেছে এবং কি পরিমাণ টাকা চলে যাচ্ছে এটা হিসাব রাখা হয়। ঠিক আছে, প্রতিষ্ঠানে টাকা যদি আসে তাহলে প্রতিষ্ঠানের জন্য আন্তঃপ্রবাহ, চলে গেলে যত বেশি আসবে তত প্রতিষ্ঠানের জন্য ভালো, যত চলে যাবে তত প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, তাহলে নগদ প্রবাহের মাধ্যমে প্রতিষ্ঠানে টাকা আসে এবং যায়। আসলে আন্তঃপ্রবাহ, গেলে বহিঃপ্রবাহ। যত বেশি টাকা প্রতিষ্ঠানে আসবে ততই প্রতিষ্ঠানের জন্য লাভ বা ভালো, আর যতই চলে যাবে ততই। যেই প্রতিষ্ঠানে যত বেশি লেনদেন হবে সেই প্রতিষ্ঠান তত বেশি সচ্ছল। আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, এটা যে প্রতিষ্ঠানে যত বেশি হবে সেই প্রতিষ্ঠান তত বেশি সচ্ছল। বুঝতে পারছেন? একটা প্রতিষ্ঠান, মনে করেন এরা একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, সেই প্রতিষ্ঠানে দিনে 200 বার লেনদেন হয় সর্বোচ্চ, আর আপনারা একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেই প্রতিষ্ঠানে দিনে 1000 বার লেনদেন হয়, তাহলে প্রতিষ্ঠান কোনটা বেশি সচ্ছল? কাদের বেশি কাস্টমার আছে? অবশ্যই যাদের 1000 বার। তাদের যাদের কম কাস্টমার তাদের প্রতিষ্ঠানও ওদের থেকে তুলনামূলক অসচ্ছল, তাই তো? মানে প্রতিষ্ঠানের দক্ষতা বা মুনাফা অর্জন আনুষঙ্গিক যা যা আছে সবকিছু আমরা এই নগদ প্রবাহের মাধ্যমে বের করতে পারবো। যদি তার প্রবাহ বেশি হতে থাকে তার মানে তার অবস্থান ভালো, প্রবাহ কম তার মানে তার অবস্থান খারাপ। তবে নগদ টাকা যদি আসে তাহলে হবে আন্তঃপ্রবাহ, গেলে হবে বহিঃপ্রবাহ। এবং নগদ প্রবাহ বিবরণীতে নগদ এবং প্রায় নগদ এই দুইটা সম্পদ বা এই দুইটা উপাদান যাবে, আর কোনো উপাদান যাবে না। অনগদ কোনো লেনদেন এখানে ইনভলভ করা যাবে না। নগদ এবং প্রায় নগদ। প্রায় নগদ কাকে বলে? যেটা খুব অল্প সময়ের মধ্যে নগদে আমরা চাইলেই রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আমার কাছে প্রাপ্য বিল আছে, আমি দ্রুত ব্যাংকে চলে যাবো, ব্যাংক থেকে ভাঙায় টাকাটা নগদে রূপান্তর করতে পারবো। অল্প সময়ের জন্য যে সম্পদগুলো থাকে সেগুলোকে আমরা বলি কি? প্রায় নগদ। নগদ এবং প্রায় নগদে তৈরি করবো কোনটা? নগদ প্রবাহ বিবরণী। বুঝতে পারছি না? পারবো? আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী বুঝতে পারছি। এবং এই যে চারটা উপাদান বললাম, এই চারটা বিবরণী বিশ্লেষণের মাধ্যমে, এই চারটা বিবরণের তথ্যের মাধ্যমে হচ্ছে আমরা আর্থিক বিশ্লেষণ সম্পাদন করব। ঠিক আছে, বুঝতে পারছি? সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় হচ্ছে প্রতিষ্ঠান কি পরিমাণ লভ্যাংশ বা লাভ করলো, সেই লভ্যাংশ থেকে কত টাকা কোম্পানি বন্টন করবে শেয়ার হোল্ডারদের মাঝে, আর কত টাকা কোম্পানি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবে। ঠিক আছে, এটাকে বলা হয় সংরক্ষিত আয়। এটার মাধ্যমে জানা যায় কোম্পানি কি পরিমাণ লভ্যাংশ প্রদান করে এবং কি পরিমাণ টাকা সংরক্ষণ করে। যদি বেশি লভ্যাংশ প্রদান করে তাহলে ওই কোম্পানির শেয়ার কেনা লাভজনক। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, চারটা বিবরণী কি কি ছিল? সময়কালের জন্য করি কোন তিনটা? নিচের তিনটা, ঠিক আছে। আর উদ্ধৃত পত্রের মাধ্যমে
হিসাবকাল ধারণা বা নির্দিষ্ট সময় বিন্দু কেন বলা হলো জানেন? সময়কাল মানে হচ্ছে আপনি আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আরেকটা হচ্ছে প্রবাহ বিবরণী, এই তিনটা যদি আপনি প্রতি বছর প্রতিষ্ঠান শুরু করেন জুলাইয়ের 1 তারিখে, তাহলে শেষ হয়ে যাবে হচ্ছে জুনের 31 তারিখে। আর যদি জানুয়ারির 1 শুরু করেন শেষ হয়ে যাবে ডিসেম্বরের 31। এই 31 তারিখ গুলোতে আপনার তৈরি করতে হবে, অন্য ডেটে তৈরি করতে পারবেন না। বাট উদ্বৃত্ত পত্র আপনি কালকে তৈরি করছেন, আজকে তৈরি করতে পারবেন, আবার পরশু, আবার 1 বছর পর, আবার 1 বছরের মধ্যে 7 বার 1 বার করতে পারবেন। বাট এইটা করতে গেলে বা এই তিনটা করতে গেলে আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যদি আপনি উদ্বৃত্ত পত্র করতে যান ইনস্ট্যান্ট, যখন মন চাবে তখন করে ফেলবেন। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দু, যখন ইচ্ছা তখন করে ফেলতে পারবো, তাই এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। আর এই তিনটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়, তাই এটাকে বলবো নির্দিষ্ট সময় কালের জন্য। চলমান ধারণা বিদ্যমান কোনটার সাথে? উদ্ধৃত পত্র। নির্দিষ্ট হিসাব কাল বিদ্যমান কোন তিনটার সাথে? আয় বিবরণী, সংহিতা, নগদ প্রবাহ। থাকবে কথা শোনা যাচ্ছে পিছন থেকে? আচ্ছা, এরপরে দেখবো আর্থিক বিবরণী, আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল সমূহ। কতগুলো কৌশল আছে? 5টা কৌশল। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন আসলে এর কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? তাহলে কোনটি হবে? 5টির মধ্যে যেটা থাকবে সেটাই হবে। সো এই 5টা আমাদের ওইভাবেই করতে হবে যে আমরা অপশন দেখে যেন বুঝি। প্রথম কৌশলটার নাম কি দিছে? প্রথম কৌশলটার নাম হচ্ছে তুলনামূলক আর্থিক বিশ্লেষণ, 2 নাম্বার হচ্ছে সম আকার আর্থিক বিশ্লেষণ, 3 নাম্বার হচ্ছে অনুপাত বিশ্লেষণ, 4 নাম্বার হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, 5 নাম্বার হচ্ছে ব্রেক ইভেন বা নগদ প্রবাহ বিশ্লেষণ। এই 4 নাম্বার হলো আর কি, 4 আর 5, 5 আর 4 বলছি না সবগুলো? বাড়ি থেকে তো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নাম্বার কি হবে? ব্রেক। 4 নাম্বার নগদ প্রবাহ আর 5 নাম্বার আপনারা যা বলবেন তাই। ঠিক আছে, নগদ প্রবাহ 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ। এখন এই 5টা বিশ্লেষণ আমরা শিখব। ঠিক আছে।